আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে লাভ ক্ষতি টপিকটা শুরু করতে যাচ্ছি। আর এর আগে আমরা শতকরা টপিকটা শেষ করছি। তো যেটা বলতেছি, আপনাদের জন্য পরামর্শ থাকবে, যেহেতু শতকরা মিস করে ফেলছেন, যারা এখন থেকে নতুন ভর্তি হবেন, ক্লাসটা রেকর্ড থেকে যাবে এই জন্য বলতেছি, তারা অবশ্যই শতকরার ক্লাসগুলো আগে করবেন। সবগুলো ক্লাস করে লাভ ক্ষতি শুরু করতে হবে এরকম নয়, অ্যাটলিস্ট প্রথমের 3 থেকে 4টা ক্লাস এই শতকরার ক্লাসগুলো না করে লাভ ক্ষতি সুদ কষা এগুলো শুরু করবেন না। কারণ কি, আমরা আজকে অনেকগুলো কথা বলবো যেগুলোর 50% কথা আমরা অলরেডি শতকরা অধ্যায়ে বলে ফেলছি। ঠিক আছে? আচ্ছা, লাভ ক্ষতির বিষয়টা দেখেন, পৃথিবীর আপনি যেখানে যাবেন লাভ ক্ষতির সাথে আছেন। ঠিক আছে? আপনি এই যে এখানে সময় দিতেছেন, এটাও লাভের জন্য দিতেছেন, তাই না? কারণ লাভ ক্ষতি জিনিসটা আপনার সব সময় আপনার সাথে জড়িত। এটাকে এইভাবে চিন্তা করেন, মানে অঙ্ক হিসাব বাদ। তারপর হচ্ছে আপনি চলতে ফিরতে জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আপনি কিন্তু লাভ ক্ষতি হিসাবটা করবেন। ঠিক আছে? তো মানুষ তো সবাই লাভের চিন্তা করে, তারপর ক্ষতি হয়ে যায় না? এটা মিস ক্যালকুলেশনের কারণে ক্ষতি হয়ে যায়। তা আমরা আজকে এই লাভ ক্ষতি টপিকটা শুরু করতে যাচ্ছি। আমরা চেষ্টা করব যে আমাদের জীবনের বিভিন্ন পদে পদে বিভিন্ন ধাপে ধাপে, সেটা আর্থিক হোক, মানসিক হোক, সময় হোক, শ্রম হোক, সবগুলোকে কিভাবে পজিটিভ ফিগারে নিয়ে আসতে পারি, মানে লাভ করতে পারি। সর্বোচ্চ চেষ্টা করব সর্বনিম্ন লসে কিভাবে গেইন করা যায়, কিভাবে সামনে আগানো যায়। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এই শতকরার এক্সাম কালকে দেওয়া যাবে এবং পরবর্তীতে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। যাদের সিরিয়াস মোডে সমস্যা আছে, পরীক্ষা ধরেন দিতে আসবেন, আগামীকালকে ব্যাংকের পরীক্ষা আছে বা অনেক পরীক্ষা আছে, এখন যাইতে যাইতে আপনার বাসা যাইতে যাইতে পরশুদিন সকালে পৌঁছাবেন, আপনার তো একটা লজিক্যাল এক্সকিউজ আছে, আপনাকে তো আর যাতা বলা যাবে না। ঠিক আছে? যারা ঘরে বসে দেন না তাদেরকে এগুলো কথা বলতেছি। আচ্ছা, তাহলে লাভ ক্ষতি হচ্ছে কি, যে সাধারণ লাভ ক্ষতির প্রশ্ন। এখানে ধরেন আমাদের মোটে আইটেম আছে 13টা, তবে এগুলো আমরা আসলে মার্কস করে দিতে পারতাম, বাট যত বেশি বলছিলাম না, যত বেশি পদ্ধতি আমরা সাজাবো তত বেশি আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে? লাভ ক্ষতির যে বেসিকটা আমরা শিখবো, এটা আমাদের এখানে দেওয়া আছে। লাভ ক্ষতির বেসিকটা এখানে আলোচনা করা আছে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আছে, এই বিষয়টার উপরে 2-3টা কথা বলি আগে। সেটা হচ্ছে যে লাভ ক্ষতি অঙ্কে ক্রয় মূল্য সবসময় 100%। আমরা শতকরার অঙ্কে দেখছিলাম যে কোনো কিছু ইনিশিয়াল পর্যায়ে যেটা থাকে সেটা 100% হয়। ধরেন যে একটা ক্লাসে 20 জন স্টুডেন্ট আছে, ওই 20 জনে হচ্ছে ওই ক্লাসটার 100% স্টুডেন্ট। ঠিক আছে? আর লাভ ক্ষতির ক্ষেত্রে কি হয়, ক্রয় মূল্যটা সবসময় 100% হয়। কারণ কি, কারণ যখন 10% লাভ হয় তখন 110% হয়ে যায়। ঠিক আছে? দেখেন, এই যে 25% লাভ মানে বিক্রয় মূল্য 120-25%। আবার যখন 25% ক্ষতি তখন বিক্রয় মূল্য 75%। আর যখন লাভ ক্ষতি কিছুই হয় না তখন কি হয়, তখন 100% থাকে। তাহলে লাভ ক্ষতির অঙ্কে আমাদের ক্রয় মূল্যটা হচ্ছে 100%। এটা একেবারে শতকরার সাথে রিলেভেন্ট। ঠিক আছে? আচ্ছা, তো আসি, এইখানে সূত্র টাইপের কিছু কথা বলা আছে, এগুলো মুখস্থ করা যাবে না। লাভ ক্ষতি অঙ্কগুলোকে সবসময় প্র্যাকটিক্যালের সাথে ম্যাচিং করে করবেন, তাহলে সুবিধা হবে কি, ভুল হওয়ার সম্ভাবনা হবে না, উল্টাপাল্টা ডিসিশন লিখবে না। এখানে সুন্দর করে একটা কথা বলছি, ঠিক আছে, পরামর্শ হিসেবে। সেটা হচ্ছে যে সূত্র খোঁজার আগে বাস্তবে ভাবুন, আপনার আশেপাশের উদাহরণ থেকে চিন্তা করতে শিখুন, তাহলে কি হবে, তাহলে লাভ ক্ষতি কঠিন মনে হবে না। তো আসি আমরা লাভ ক্ষতির সাধারণ প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে অনেক বেসিক আলোচনা আছে, মানে প্রথমের দিকে সহজ সহজ প্রশ্নগুলোতে বেসিক আলোচনা। 1 নম্বরটা দেখেন, ক্রয় মূল্য C টাকা এবং বিক্রয় মূল্য P টাকা হলে মুনাফা নিচের কোনটি? তাহলে ক্রয় মূল্য C আর বিক্রয় মূল্য P। এখন মুনাফা না বলে তো এখানে যদি ক্ষতি বলতো তাহলে কিন্তু অ্যান্সার একটা হইতো, আর মুনাফা বলার কারণে অ্যান্সার আরেকটা। দেখেন, যদি এখানে মুনাফা বলছে তো তাহলে ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্য P, এইখানে লাভটা যুক্ত আছে, এই লাভটা থেকে মানে বিক্রয় মূল্য থেকে, তাহলে P ইজ গ্রেটার দ্যান C এই প্রশ্নের ভাষা অনুযায়ী। তাহলে P মাইনাস C হবে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার। কারণ বিষয়টা যদি, আচ্ছা দেখেন, এই পিসি থেকে উল্টাপাল্টা লাগে যদি কারো লাগে, তাহলে বিষয়টা এইভাবে চিন্তা করেন যে আপনি ধরেন একটা জিনিস 20 টাকায় কিনলেন আর 22 টাকায় বিক্রি করলেন, তাহলে আপনার কয় টাকা লাভ? লাভটা কিভাবে বাইর করবেন? 20 মাইনাস 22 তো কখনো দিবেন না, কারণ বড় ছোট থেকে বড় বিয়োগ হয় না। কিন্তু আপনি যখন এক্স ওয়াই দিব তখন আপনি কিন্তু এক্স মাইনাস ওয়াই কেও সঠিক মনে করতে পারেন, লজিক্যালি চিন্তা যায়, আবার ওয়াই মাইনাস এক্স কেও সঠিক মনে হইতে পারে। এটা তো দেখা যাচ্ছে না, বাট সংখ্যাতে দেখা যাচ্ছে। তাহলে এখানে কিন্তু ওই শুরুর প্র্যাকটিক্যাল কথাটা বলতে, যে সবসময় আপনি একটা প্র্যাকটিক্যাল ডিজিট নিয়ে কাজ করবেন, তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। আর যখন বুঝে যাবেন তখন তো এমনিতে যেভাবে ইচ্ছা সেভাবে নাড়তে পারবেন। তো এখানে C টাকায় কিনে P টাকায় বিক্রি করলে যদি লাভ হয় তাহলে P টাকাটা বড় টাকা, এই জন্য P আগে সিটা পরে, ডিজিট আকারে চিন্তা করলে বেশি সহজ। এখন আমি এই অঙ্কটা থেকে একটা বানাই দিই, মুনাফা না বলে যদি ক্ষতি বলতো তাহলে কি P মাইনাস C হইতো, নাকি C মাইনাস P হইতো, নাকি P প্লাস C হইতো, নাকি C প্লাস P হইতো, মানে এরকম। হ্যাঁ, আচ্ছা, তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে যখন ক্ষতি হইতো
তখন কিন্তু পিটা লেস দ্যান সি হয়ে যেত, কারণ সিটা বড় টাকা, বেশি টাকায় কিনে কম টাকায় বিক্রি। তার মানে ধরেন তখন 20 টাকায় কিনে ধরেন 18 টাকায় বিক্রি। তাহলে এই ক্রয় মূল্যটাই বড়, বিক্রয় মূল্যটা ছোট, তাহলে বিক্রিটা বিয়োগ করতে হবে। তো একই জিনিসটা হচ্ছে যে ক্রয় মূল্য সি মাইনাস বিক্রয় মূল্য ইকুয়াল টু সি মাইনাস পি। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু এখানে নাই, আমি বানাই বললাম জাস্ট। এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে একটি দ্রব্য 80 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, শতকরা কত টাকা ক্ষতি হলো? এখানে কিন্তু অনেকে আপনারা অ্যান্সার দিয়েছেন 80 এর 20 সমান সমান 25%, তাই না? তো যারা 25% অ্যান্সার দিয়েছেন সবার উত্তর ভুল। এবং এই দেখেন শতকরার উপর এত ভালো ক্লাস করার পরেও এই অঙ্কটা কিন্তু ভুল করলেন অনেকে অ্যান্সার। আচ্ছা কেন 80? এইটা থেকে আমরা শিখবো, ঠিক আছে? যেখান থেকে ভুল হয় সেখান থেকে শেখা যায়। সেটা হচ্ছে যে সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব হয়, এইটা আমরা ক্লাস 5-6 কিন্তু শিখছি। ক্রয় মূল্যের উপর হিসাব হয়, কিন্তু প্র্যাকটিক্যালি বিষয়টা ভাবি নাই। তো এই জন্য আমরা আসি, ধরেন একটা ব্যবসায় আমি 100 টাকা বিনিয়োগ করলাম, 100 টাকা বিনিয়োগ, এই বিনিয়োগ করা মানে যা, ক্রয় মূল্য মানে যা, ঠিক আছে? আচ্ছা এখন আসি এই জিনিসটাতে, আমি ধরেন 20 টাকা লাভ করলাম, তাহলে 120 টাকা বিক্রি করলাম, তাই না? 120 টাকা বিক্রি, 120 টাকা যদি বিক্রি করি, 100 টাকা কিনে 120 টাকা বিক্রি করে লাভ কত? লাভ হচ্ছে 20। এখন বলেন পার্সেন্টেজে কত? পার্সেন্টেজে অবশ্যই 20%। কেন? কারণ এটা 100 টাকাতে আমার লাভ হচ্ছে 20 টাকা, নাকি 120 টাকা 20 টাকা? 120 টাকা 20 টাকা বলা যাবে না, কারণ 120টা তো আমার খরচ হয় না, আমি তো বিনিয়োগ করছি 100 টাকা, আর বাকি যে 20 টাকা দেখা যাচ্ছে এটা তো আমি এক্সট্রা পাইছি। আমার 100 টাকার উপরে বাচ্চা হয়েছে 20 টাকা। 120 টাকা যদি 20 টাকা বাচ্চা হইতো তাহলে আমি পাইতাম 140 টাকা। 140 টাকা রিলেটেড কোনো কথা এখানে বলা নাই। তাহলে সবসময় বিনিয়োগের উপর বা ক্রয় মূল্যের উপর হিসাব হয়। লাভ ক্ষতির অঙ্কের পরে যখন আমরা সুদ কষাতে আসবো তখন কিন্তু এটা আসল হবে, ওইটাও কিন্তু কাছাকাছি লজিক, ঠিক আছে? আচ্ছা এখন আসি, এই সেম জিনিসটা যখন আমি উল্টা পাশে বলবো যে 20 টাকা ক্ষতি, তখন আমার বিক্রয় মূল্য কত? তখন বিক্রিটা হচ্ছে 80, ঠিক আছে? আজকে যে অনেকে ভুল করছেন এবং যারা ভুল করেন নাই তারা তো দেখলেন যে কিভাবে অ্যাক্সিডেন্ট ভুল করতেছে। তাহলে এই জায়গাটাতে অবশ্যই কারেকশন আনতে হবে না, খুব সিরিয়াস মোডে দেখতে হবে, এবং এই বেসিকটা লাভ ক্ষতির পুরো অধ্যায় কাজে লাগবে। তো তখন 20 টাকা যদি ক্ষতি হয় তাহলে কি হচ্ছে? 80 টাকা বিক্রি। আচ্ছা ওকে, তাহলে আমি যদি বলি যে 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি, তাহলে কি হবে? তাহলে কিন্তু কেউ ভুল করবে না, বলবে না যে 25% ক্ষতি। কারণ কি? কারণ দেখা যাচ্ছে 100 টাকা, তখন বলবে যে 100তে 20 মানে 20% ক্ষতি, ঠিক আছে? কিন্তু সমস্যাটা তখনই হয় যখন 100কে গায়েব করে দেওয়া হয়। 100কে গায়েব করে দিয়ে প্রশ্নটা কি হবে? প্রশ্নটা হবে 120 টাকায় বিক্রি করায় অথবা 80 টাকায় বিক্রি করায়, এইখানে হলো 20 টাকা লাভ আর এখানে হলো 20 টাকা ক্ষতি, ঠিক আছে? দেখেন এইখানে এই প্রশ্নটার ভাষাটাও কিন্তু এইরকম। তাহলে আমাদেরকে কনফিউজ করে যাওয়ার জন্য ভাষাটা আর কি চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে? তাহলে 120 টাকায় ক্ষতি বলা যাবে না। সবাইকে ধরতে পারছেন পয়েন্টটা? যে 120 টাকায় লাভ 20 টাকা অথবা 180 টাকায় ক্ষতি 20 টাকা, এটা বলা যাবে না। কেন? কারণ এই 120 টাকা তো আমি বিনিয়োগ করি না, এটা তো আমার প্রাপ্য টাকা। আমার একটা ব্যবসা, আমি ধরেন আছে 5 লাখ টাকা বিনিয়োগ করলাম আর আমি পাইলাম ধরেন 1 লাখ টাকা মাত্র। এখন আমার ক্ষতি হয়ে গেল 4 লাখ টাকা। 4 লাখ টাকা ক্ষতি। সিরিয়াসলি খেয়াল করেন বিষয়টা। এখন আমি যে 1 লাখ টাকা পাইলাম, আমি কি বলবো যে 1 লাখে আমার 4 লাখ ক্ষতি? কেউ কিন্তু বলবো না, উল্টা পাল্টা এখানে লাগবে না, কারণ এখানে বিষয়টা প্র্যাকটিক্যালি বোঝা যাচ্ছে যে আমি যে 1 লাখ টাকা পাইলাম এটা তো আমার বিক্রয় মূল্য, এখানে তো আমার, এটা তো আমার বিনিয়োগ না। তাহলে 1 লাখে 4 লাখ ক্ষতি এইভাবে বলাটা যাচ্ছে না। তাহলে কি এখন ধরেন আছে যখন 5 লাখটা দেওয়া থাকবে তখন কেউ ভুল করবে না, কিন্তু 5 লাখ দেওয়া না থাকলে অনেকে ভুল করবে। তাহলে এই 5 লাখ টাকা তখন বাইর করতে হবে যে 1 লাখ টাকা বিক্রি করে যদি 4 লাখ টাকা ক্ষতি হয় তাহলে আমি বিনিয়োগ করছিলাম 5 লাখ টাকা। তাহলে আমি যদি 5 লাখ টাকা বিনিয়োগ করি তাহলে আমাকে বলতে হবে 5 লাখে ক্ষতি 4 লাখ। সেম জিনিসটা আশা করি সবাই ক্লিয়ার, যে যেই টাকা বিনিয়োগ হয় ক্রয় মূল্য হয় সেটার উপর হিসাব হয়। যদি কখনো প্রশ্নে ক্রয় মূল্য দেওয়া না থাকে তাহলে ক্রয় মূল্যটা বাইর করে হিসাব করতে হবে। যে বিক্রয় মূল্য দেওয়া থাকবে এইটার উপর মুখস্থ হিসাব করা যাবে না। তাহলে এই প্রশ্নে বলা যাবে না যে 80 টাকায় 20 টাকা ক্ষতি। অনেক কথা বললাম, এর কারণ হচ্ছে এটাই ভুল হবে বারবার। 80 টাকায় 20 টাকা ক্ষতি এটা বলা যাবে না। কি বলতে হবে? যে ক্রয় মূল্য সমান সমান 80 প্লাস 20 সমান সমান 100।
তাহলে ক্ষতি হচ্ছে 100-তে 20 মানে হচ্ছে 20%। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার, তাই না? বুঝতে পেরেছি স্যার, ওকে নাইস। সবাই কি এবার বুঝতে পারছেন? আর কেউ আছেন 25% অ্যান্সার দিবেন? এটাতে 25% দিবেন না, এখন আবার XYZ দিয়ে অন্য অঙ্ক বানাই বলবো, ওইখানে আবার দিবেন যদি বিষয়টা ডিপলি না বুঝেন। তো এইরকম ভাষা কথা আপনারা অনেক জায়গায় শুনছেন, বাট আজকের পর থেকে বা এখন আমরা যত অঙ্ক করব এরপর থেকে ভাষা কথা চলবে না। একটু আগে বললাম না যে 20% শিখে আপনি অনেকে স্যাটিসফাইড হন, এইটাই আমাদের সবচেয়ে বড় বোকামি। আমরা এত কম শিখে তো আমরা পরে ওটা হারা যাবে, এই জন্য শিখাটাকে আরো ডিপে নিয়ে যাইতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা বই 120 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করে দিলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে দেখেন 120 টাকায় কিনে 100 টাকায় বিক্রি, 20 টাকা ক্ষতি। 120-এ 20 ক্ষতি, অ্যান্সার কিন্তু 100-তে 20 ক্ষতি না। 120-এ 20 মানে 6/1 6/1 হলে খ নাম্বার 16.67 টাকা বিক্রি করে দিলে শতকরা, এই শতকরা চাইছে, শতকরা মানে হচ্ছে 6/1 মানে 16.67%। ঠিক আছে, 33 দিচ্ছে তাই না? এই দেখেন 6/1 মানে হচ্ছে 6 দিয়ে এই 120 টাকায় ক্ষতি 20 টাকা, এই পয়েন্টটাকে ধরতে পারছেন সবাই? 100 টাকায় 20 টাকা ক্ষতি ধরা যাবে না, মানে এই প্রশ্নটাতে 120 টাকায় 20 টাকা ক্ষতি বলতে হবে, 100 টাকায় 20 টাকা ক্ষতি বলা যাবে না। ঠিক আছে, আচ্ছা আশা করি সবাই ক্লিয়ার, বেসিকটা ক্লিয়ার হলে বাকিগুলো একই রকম। এক বক্স স্ট্রবেরি 2750 টাকা বিক্রয় করে 450 টাকা ক্ষতি হলো, ওই স্ট্রবেরি 3600 টাকা বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে? ঠিক আছে, এখানে কিন্তু পার্সেন্টেজ চাই নাই। তাহলে 2750 টাকা বিক্রয় করে এত টাকা ক্ষতি, এই ক্ষতিটা এইটার সাথে যোগ করে দিলে এইটা হবে কি? ক্রয় মূল্য। তাহলে সিপি, এই সিপি মানে ক্রয় মূল্য আর এসপি মানে বিক্রয় মূল্য, এটা মনে রাখেন, কারণ ক্রয় মূল্য বিক্রয় মূল্য বারবার বড় সংখ্যা লিখতে সময় লাগে। 2750 প্লাস 450 ইকুয়াল টু 4 7 11 12 32। 3600 টাকায় বিক্রি করলে কি হবে? লাভ হবে। কত টাকা লাভ হবে? 400 টাকা লাভ হবে। তাহলে খ অ্যান্সার। ঠিক আছে, তো এই যে এখানে যোগ হবে না বিয়োগ হবে, এই টাইপের কনফিউশন যদি কারোর মধ্যে থাকে তাহলে নিজের যে কোনো একটা জিনিস বেচা বিক্রি করবেন মুখে মুখে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, যে ধরেন আছে যে 10 টাকায় বিক্রি করায় 5 টাকা ক্ষতি হলো, মানে ক্ষতি মানে বিয়োগ হয়, এই টাইপের যদি কেউ রোবটে মুখস্থ করেন তাহলে তো তার খবর আছে আরো। মানে ধরেন আছে যে আমি একটা কলম কিনলাম 10 টাকায়, বিক্রি করলাম 15 টাকায়, তাহলে আমার লাভ কত? 5 টাকা। এটা তো আর যোগ বিয়োগ করে দেখানো লাগে না, উল্টা পাল্টাও লাগে না। কিন্তু এই কথাটা যখন উল্টা পাশে বলবো যে 5 টাকা লাভে একটি কলম, মানে এই টাইপের সমস্যা আছে নাকি কারো বলেন? কলম 15 টাকায় বিক্রি হলো, তাহলে ক্রয় মূল্য কত? কেউ কি আছেন একেবারে রোবটের মতো লাভ মানে লাভ থাকলে যোগ হয়, 15 আর 5 যোগ করে 20 হয়, এরকম বলবেন নাকি কেউ? এরকম বলা পাবলিকও অনেক আছে যারা রোবটের মতো অঙ্ক মুখস্থ করে। ঠিক আছে, আর যারা বুঝে বুঝে করে যে 5 টাকা লাভ করে একটা কলম 15 টাকায় বিক্রি করলাম, তার মানে এই 15 টাকার মধ্যে আমার আসলও আছে আমার লাভও আছে, তাহলে এই 15 টাকা থেকে 5 টাকা লাভ বাদ দিয়ে দিলে তাহলে আমার আসল বাইর হবে 10 টাকা। এই 10 টাকা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, ক্রয় মূল্য। কিন্তু কেউ যদি লাভ দেখে যোগ করতে হয় এই টাইপের মুখস্থ করে তাহলে তো এরকম দিবে, কিন্তু কি বাইর হলো এটা ওটাও জানবে না, বাট অপশনে ওটাও থাকবে। এই কথাগুলো বলতেছে যারা অনেক দুর্বল তাদের জন্য, এবং প্রথম দিনের ক্লাসে এই জন্য। আমরা সামনে কিন্তু এত ছোট কথা বলবো না। আসি 5 নাম্বার, প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা বিক্রি করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদারের মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল? এই অঙ্কটা খাতা কলম ছাড়া বলতে হবে, পারবেন কিনা বলেন? 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা, তাহলে লাভ কত? 25 টাকা। তাহলে দোকানদারে করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। 25 টাকা লাভ হলে সে বিক্রি করে একটা, তাহলে 2000 টাকা লাভ হলে 25 দিয়ে 2000-কে ভাগ করতে হবে। এই জিনিসটা মাথায় খেলতেছে কার কার আর খেলতেছে না কার কার? লজ্জা শরম পাওয়ার দরকার নাই, জাস্ট বোঝার জন্য বলেন যে 25 দিয়ে 2000-কে ভাগ করলে এই প্রশ্নটা অ্যান্সার আসবে। 25 দিয়ে 2000-কে ভাগ করাটা মাথায় কাজ করতেছে না, ঠিক আছে, লিখতে মন চাচ্ছে। একটু খেয়াল করেন, 4টা 25-এ মিলে 100 হয়, এটা সব সময় কাজ করবে মাথায়। 4টা করে 25-এ 100 হয়, তাহলে 200 বানানোর জন্য 8টা 25 লাগবে। তাহলে 200 আর দিয়ে 25 দিয়ে ভাগ করলে এই 8 হচ্ছে, আর এইখানে শূন্যটা 8-এর সঙ্গে লাগা যাবে 80। এইগুলা ছোট ছোট কাজ মুখে মুখে করতে হবে। ঠিক আছে, আচ্ছা আশা করি ক্লিয়ার। ওকে, এই পরের প্রশ্নটা আগের সাথে মিল আছে, হুবহু ওটা করে নেবেন। ঠিক আছে, যত তত লাভ বা ক্ষতি। এই 7 নাম্বার প্রশ্নটা,
দেখেন এগুলো রিটার্ন আকারে করে দিব, শর্টকাটে করে দিব, এবং এগুলো খুবই আসে বিভিন্ন পরীক্ষাগুলোতে। ঠিক আছে, যত তত লাভ বা ক্ষতি আসেন। একটা জিনিস 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। জিনিসটির ক্রয় মূল্য কত? এখন যারা একটা লিখিত পরীক্ষা দিবেন তারা ধরি কি চাইছে, জিনিসটির ক্রয় মূল্য কত, সিপি সমান সমান এক্স। তাহলে প্রশ্ন মতে এখানে লজিকটা দেখেন, 36 টাকায় বিক্রি করা, তাহলে এটা হচ্ছে প্রথম SP1, যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করা, এটাও বিক্রয় মূল্য, এটা হচ্ছে SP2 দ্বিতীয় বিক্রয় মূল্য, তার দ্বিগুণ লাভ হয়। তাহলে 36 টাকা বিক্রি করলে ক্ষতি হয়, কত ক্ষতি হয় সেটা জানি না, কিন্তু এতটুকু জানি, একটু আগে যে প্রথম অঙ্কটা শিখলাম 36 বড় না এক্স বড়, যখন ক্ষতি হয় তখন ক্রয় মূল্যটা বড়, তার মানে এক্স ইজ গ্রেটার দ্যান 36। এটা না বুঝলে আপনি উল্টাপাল্টা করে ফেলতে পারেন। তাহলে প্রথমে যখন ক্ষতি হয় তখন এক্স মাইনাস 36 দিব, আর লাভ বললে আবার 36 মাইনাস এক্স দিতাম। আচ্ছা, এটা গেল। এরপর যখন বললাম 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, এই লাভ মানে কি? লাভ মানে হচ্ছে ক্রয় মূল্যটা ছোট, 72 টাকাটা বড়। তাহলে এই লাভ হচ্ছে কত, 72 মাইনাস এক্স। এই যে এক্স মাইনাস 72 দিব নাকি 72 মাইনাস এক্স দিব, এইরকম কনফিউশন যাদের তৈরি হবে তাদের জন্য এই কথা। এই দুটো কি সমান সমান? এইটা হচ্ছে ক্ষতি, এটা হচ্ছে লাভ, এই দুটো সমান সমান না। এখন বলেন যে সমান সমান না, তাহলে কি ডিফারেন্স? এই যে দ্বিগুণ লাভ হয় তাহলে 2 গুণ হবে। একদিন আগে একটু ইনবক্সে এরকম এই পাশে 2 গুণ করে দিয়ে আমাকে বলছে এটা তো প্রশ্ন মিলে নাই, উত্তর ভুল আছে। আমি বললাম ভাই আপনি যে 2 গুণ করছেন এই 2 গুণটা ভুল হয়েছে, এই পাশে 2 গুণ হবে না। বলছে প্রশ্ন যে দ্বিগুণ বলছে, দ্বিগুণ বলছে ঠিক আছে, বাট বিষয়টার লজিকটা এইরকম যে এই যে দাঁড়িপাল্লার দুই পাশে আমি দুইটা জিনিস উঠাই দিলাম, এক পাশে ক্ষতি উঠাই দিলাম আর এক পাশে লাভ উঠাই দিলাম। এখন এই লাভ ক্ষতি কি সমান সমান না? এই অবস্থায় এই লাভটা এই ক্ষতির থেকে দ্বিগুণ অবস্থায় আছে। মানে ধরেন এই পাশে যদি 2টা আলু থাকে, 2 কেজি ওজন থাকে, এই পাশে 1 কেজি ওজন আছে। এখন 2 যে আমি গুণ করতে চাচ্ছি, যে ডাবল ওজন আছে ওর সঙ্গে 2 গুণ করলে তো 4 গুণ হয়ে যাবে। তাহলে এই অবস্থায় ডাবল আছে, তাহলে আমি যদি, আমার তো টার্গেট হচ্ছে সমান সমান করা, ব্যালেন্স করা, তাহলে এই পাশে একটা 2 উঠাই দিয়ে এটাকে সমান সমান করতে হবে। এই জন্য যে কম আছে ক্ষতি, ওকে 2 দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ, আপনার প্রশ্নের ভাষা শুনলে তো মনে হচ্ছে যে 2 এই পাশে গুণ করি, কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যালি ভাবেন তাহলে দেখেন যে পাশে ডাবল আছে ওর সমান করতে গেলে যে পাশে অর্ধেক আছে ওকে ডাবল বানায় সমান করতে হবে। তাহলে 2x মাইনাস 72 ইকুয়াল টু 72 মাইনাস এক্স। এই মাইনাস 72টা ওই পাশে গেলে 144 হবে, এক্সটা এই পাশে আসলে 3x হবে। 3x এর মান 144, এক্স এর মান হবে 3 দ্বারা ভাগ করলে 3 আর 4 12, 4 6 24, 46 টাকা। আর কি হচ্ছে 3 8 24, হ্যাঁ তাহলে 48 টাকা। ঠিক আছে, তাহলে 7 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 48 টাকা। এই 7 নম্বর প্রশ্নটা কি সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন, আমরা শর্টকাটটাও দেখবো, বাট রিটেনের লজিকটা সবাই ধরতে পারছেন কিনা একটু বলেন। 2 গুণের ব্যাপারটা আরেকবার এত সুন্দর করে বুঝাই দিলাম, আবার নতুন কি বাকি থাকলো? এই 2 গুণ মানে হচ্ছে কি, যে লাভটা হয় এইভাবে বেচা বিক্রি করলে যে ক্ষতিটা হয়, এই ক্ষতিটার থেকে এই লাভটা দ্বিগুণ। তার মানে যখন এক্স মাইনাস 36 আর 72 মাইনাস এক্স আছে, এই অবস্থাতেই সমান সমান নাই, এই অবস্থাতেই লাভের যে জায়গাটা, এটা তো লাভ, এই লাভের পরিমাণটা ডাবল অবস্থায় আছে। তার মানে 10 টাকা ক্ষতি হলে 20 টাকা লাভ হয়, এই অবস্থায় আছে। তাহলে এই অবস্থায় থাকলে তো সমান সমান হবে না। এই 10কে যদি আমি আবার 2 দ্বারা গুণ করি তখন এই 20 হবে, 20 আর 20 সমান সমান হবে। তার মানে ক্ষতিটা যে পাশে আছে সেই পাশে 2 গুণ করলে সে লাভের সমান হবে। ঠিক আছে, আচ্ছা স্যার 72 মাইনাস এক্সটা বুঝি নাই, স্যার বুঝি নাই, মুখে মুখে কিভাবে করবো স্যার? ওকে, সমস্যা নেই, আমরা আসতেছি, মুখে মুখে বিষয়টা আমরা আলোচনা করবো। 72 মাইনাস এক্সটা বলার আগে এইখানে একটা কথা বলছিলাম, এবং এই অঙ্কটা তো প্রথম অঙ্কতে ছিল এই কথাটা, যে যখন লাভ হয় তখন যে দামে বিক্রি করে, 72 টাকা বিক্রি করে, এটা বড় আর এই এক্সটা ছোট, তাহলে এক্স মাইনাস 72 দিলে ভুল হবে। আমি যেটা ভুল হবে বলতেছি ওইটা যদি কেউ লেখেন আর ওইটার সাথে সঠিকটা যুদ্ধ লাগাই দেন তাহলে তো ওইটা বলা যাবে না আপনার। মানে কোথাও যদি কাউকে যাতে বাধা বলা হয় যে এখানে যাস না, ও ওইখানে বেশি যায়। তো আমি বলতেছি যে এখানে এই এক্স মাইনাস 72 দেওয়া যাবে না, দিলে ভুল হবে, কারণ হচ্ছে কি যে এখানে এক্সটা তো ছোট, ওইটা দিয়ে আর এটা দিয়ে সঠিকটার ভুলটার মধ্যে কনফিউজ হয়ে আছে কোনটা যে হবে। অথচ লজিকটা এখানে দেওয়াই আছে যে এক্স ইজ 72 ইজ গ্রেটার দ্যান এক্স লাভের সময়। তার মানে বিক্রয় মূল্যটা বড় আর ক্রয় মূল্যটা ছোট, এই জন্য বিক্রয় মূল্য থেকে। আচ্ছা বিষয়টা এরকম চিন্তা করেন, যদি আপনি 72 টাকায় বিক্রি করেন আর 50 টাকায় কিনেন, তাহলে কয় টাকা লাভ? বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে? বিক্রয় মূল্য থেকে কি বিয়োগ করতে হবে? ক্রয় মূল্য। তাহলে কি বার হবে? লাভ বার হবে।
বললাম না, সবসময় যে কোনো সময় আপনার কনফিউশন যখনই তৈরি হবে তখন আপনি নিজেকে একটা ছোট্ট বাস্তব উদাহরণের সাথে ম্যাচিং করবেন। এগুলা বাস্তব উদাহরণ তো আপনার চোখের সামনে হাজার হাজার আছে। আচ্ছা, এখন আসি আমরা শর্টকাট দেখবো। শর্টকাটটা সব থেকে অ্যাপ্লিকেবল, এইটা কিন্তু পরীক্ষার হলে অ্যাপ্লিকেবল না। এই জিনিসটা অনেকে বোঝে না, যে আমরা এটা শিখাইলাম তাই বলে যে না শিখাইলে তো বলবেন যে রিটেন শেখে না, আর শেখানোর পরে যদি আবার এইভাবে পরীক্ষায় ইউজ করেন তাহলে তো আপনার পরীক্ষা দেওয়া লাগবে না। এমসিকিউ পরীক্ষা এটা ইউজে করা যাবে না। এমসিকিউ পরীক্ষায় কি করবো সেটা দেখেন। এমসিকিউ পরীক্ষায় আমরা দেখবো যে এই প্রথম বিক্রয় মূল্য হচ্ছে SP1 আর SP2 হচ্ছে 72 টাকা। এইখানে আমরা মাঝখানে দেখতেছি যে একটা গ্যাপ আছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম বিক্রয় মূল্য, এটা হচ্ছে দ্বিতীয় বিক্রয় মূল্য। এখন দেখেন এর মাঝখানে এখানে ক্রয় মূল্যটা আছে। এই ক্রয় মূল্যটা যে জায়গায় আছে, ধরেন যে কোনো একটা জায়গা আছে, এখান থেকে এই 36 একটা গ্যাপ আছে। এই গ্যাপটা হচ্ছে 1 গুণ। আমরা এটা বোঝার সুবিধাতে 1 গুণ বলতেছি, এর নাম এক্সও দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে প্রথমে ক্ষতি, এই ক্ষতির নাম হচ্ছে এক্স। আর এইখানে এইটা হচ্ছে 2 গুণ। কার 2 গুণ? ওই আগে যে 1 গুণ ছিল ওর 2 গুণ। তার মানে এটা যদি এক্স হয় এটা হবে 2x। বোঝার সুবিধার্থে এইবার তাহলে এবার আমরা ক্রয় মূল্যকে এক্স ধরলাম না। এই প্রশ্নে ক্রয় মূল্য চাইছে, বাট ওটাকে এক্স ধরলাম না, কারণ আমরা মুখে মুখে করবো অঙ্কটা, বোঝার জন্য এইভাবে লিখতেছি। বুঝে গেলে এটাও লেখালেখি লাগবে না, মুখে মুখে হবে। এক্স হচ্ছে লস আর 2x হচ্ছে লাভ। তাহলে এই লস আর এই লাভ রিলেশনটা কি? রিলেশন হচ্ছে লসের থেকে লাভ হবে দ্বিগুণ। এই লস আর লাভ মিলেই তো 36 থেকে 72 পর্যন্ত যে জায়গাটা আছে ফাঁকা, এইটার ভ্যালু হচ্ছে এই এক্স আর 2x এর ভ্যালু। তার মানে 72 মাইনাস 36, যে মাঝখানে 36 আছে, এইটা হচ্ছে এই 1 গুণ আর এই 2 গুণ মিলে 3 গুণের মান। এটা আমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে। 3 গুণের মান যদি 36 হয়, 1 গুণের মান হবে 12। তার মানে ওই যে এক্স এর মান আমরা বলতেছি না, 3x এর মান 36, এক্স এর মান হচ্ছে 12। জিনিসটা এরকম, তিনটা ভাগ করলে তো এক্স এর মান 12। এক্স এর নাম কি? এক্স এর নাম হচ্ছে 36 আর ক্রয় মূল্যের মাঝখানে যে গ্যাপটা আছে এক্স, এইটার ভ্যালু হচ্ছে 12। তার মানে জিনিসটা যদি এরকম হয়, প্র্যাকটিক্যালি যদি আমরা বলি 36 টাকায় বিক্রি করায় 12 টাকা ক্ষতি, তাহলে 12 টাকা ক্ষতি না হলে কি হইতো? 12 টাকা ক্ষতি না হলে 36 প্লাস 12 সমান সমান 48 টাকা হইতো। এই 48 টাকা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে 7 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 48 টাকা ক্রয় মূল্য। ঠিক আছে, আচ্ছা, আশা করি এই পয়েন্টটাও ক্লিয়ার। এবং এটা যদি ক্লিয়ার না হয় তাহলে এর পরের প্রশ্ন পারবেন না। এটা যদি ক্লিয়ার হয় এর পরের 2-3টা প্রশ্ন দিব, সবগুলাই মুখে মুখে উত্তর করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আপনারা কি রেডি? এই পরীক্ষা তো আমরা এখানেই দিয়ে দিতেছি, আপনারা বুঝেন না কেন যে আমরা যে এই শিখতেছি, এটা তো এখানে অনেক কিছু ক্লিয়ার করতেছি। 8 নম্বর কথা দেখেন, একটা ছাগল 3600 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয়, 7200 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? আচ্ছা, তাহলে দেখেন 3600 টাকা বিক্রি করে যত ক্ষতি হয়, 72 টাকা বিক্রি করে তার দ্বিগুণ লাভ হয়। তার আগের অঙ্কটার সাথে তো হুবহু ম্যাচিং, শুধু 2টা শূন্য বেশি। তাহলে এখানে 48 এর সাথে 2টা শূন্য দিয়ে 4800। এইভাবে কি চিন্তা করতে পারতেছেন? আগের অঙ্ক ভুলে গেলে চলবে না, ঠিক আছে। আগের অঙ্কটা ছিল 36 টাকা, 72 টাকা ক্ষতি যা হয় লাভের দ্বিগুণ হয়, এটা পরীক্ষা আসছে। আচ্ছা, একটা নতুন দেখি, এইটার অ্যান্সার দেন। 9 নম্বরের অ্যান্সার দেন সবাই, দেখি পারতেছেন কিনা, মুখে মুখে অ্যান্সার দিতে পারবেন কিনা বলেন। এর অ্যান্সার পাচ্ছেন? এই 9 নম্বরের একটা খাতা 30 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, 60 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো। খাতাটির ক্রয় মূল্য কত? তো 30 আর 60 এর মাঝখানের গ্যাপ হচ্ছে 30। 1 গুণ আর দ্বিগুণ মিলে হচ্ছে 3 গুণ। 3 গুণের ভ্যালু যদি 30 হয়, 1 গুণের ভ্যালু 10। 30 টাকা বিক্রি করে 1 গুণ ক্ষতি হয়, মানে 30 টাকা 10 টাকা মিলে 40 টাকা। অ্যান্সার হচ্ছে ক। এইভাবে মুখে মুখে পারতে হবে। এরপরেও আরেকটা আছে, এইটা নিজে নিজে করবেন, ঠিক আছে। অর্ধেক আছে না, অর্ধেক থাকলে একে ডাবল বানিয়ে নিবেন, আর যে ডাবল আছে ওকে আর বেশি বানিয়ে নিবেন। লাভ ক্ষতি শতকরা হার বের করা। আচ্ছা, আজকে আর ক্লাস আগাবো না, কারণ আজকে রেসপন্সিবিলিটি অনেক কমে যাচ্ছে। রেসপন্স আমরা জাস্ট শুরু করে দিলাম, ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে কন্টিনিউ করবো। কি বলেন সবাই, নাকি আরেকটা নিয়ম করে দিব? বলেন, চাই এটা করে দেওয়া যায়। 2 নম্বর পদ্ধতিটা করে দেই। কি বলেন, 2 নম্বর পদ্ধতিটা করে দেই। আচ্ছা, আগামীকাল অনেকের পরীক্ষা আছে, তাহলে এটা রাখি। 2 নম্বর পদ্ধতি থেকে আমরা খুব ভালোভাবে শুরু করবো ইনশাল্লাহ। ক্লাস করবো স্যার, ওকে, সমস্যা নেই, ঠিক আছে, চলুক।
আচ্ছা, ওকে 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 ওকে। আচ্ছা, 2 নম্বর পদ্ধতি থেকে শুরু করি। হ্যাঁ, এই 2 নম্বর পদ্ধতিটা শেষ করে দিয়ে আজকে, কারণ এত অল্প অঙ্ক করা হয়েছে। তো লাভ ক্ষতির শতকরা হার বের করা, এই জিনিসটা শতকরা বের করার সাথে একেবারে একই রকম, যার সাথে নিচে ক্রয় মূল্য দিতে হবে। আগে আমরা লাভ ক্ষতির শতকরা অঙ্কে শিখছিলাম মোট, আর এখানে হচ্ছে ক্রয় মূল্য, আর 100% একই রকম, ঠিক আছে। আর উপরে কি হয়, লাভ হলে লাভের পরিমাণটা লিখতে হয়, ক্ষতি হলে ক্ষতির পরিমাণ। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যে সবসময় ক্রয় মূল্য বসবে, কারণ ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতির হিসাব হয়। কখনো যদি প্রশ্নের মধ্যে ক্রয় মূল্য দেওয়া না থাকে, তাহলে ক্রয় মূল্যটা বের করে হিসাব করতে হবে, ঠিক আছে। আচ্ছা, কিরকম আমরা দেখবো, এই যে লাভের হার বের করা, ক্ষতির হার বের করা, এগুলো অনেক ক্লাসিফিকেশন করা আছে, একটা করে অঙ্ক করলে আপনারা বুঝবেন। 11 নম্বর প্রশ্ন দেখেন, বলা আছে এক ব্যক্তি 400 টাকা আম ক্রয় করে। এই অঙ্কগুলো শতকরার বেসিকটা আছে না, ওই বেসিকের উপর ভিত্তি করে মুখে মুখে করা সম্ভব। কিরকম দেখেন, 400 টাকায় শতকরা ফ্রাকশন মনে আছে কিনা দেখবো এবার। 400 টাকা আম ক্রয় করে 500 টাকায় বিক্রি করলো, তার শতকরা কত লাভ হলো। কিনছে 400-তে, বিক্রি করতেছে 500-তে, লাভ হচ্ছে 100। কততে 100? 500-তে 100 হলে 20% হয়, 400-তে 100 হলে 25% হয়। দুইটাই অপশনে আছে, তাহলে আপনি ভুল করবেন, ভুলটা অপশনে দেওয়া আছে। মানে এখানে কি হবে, এটা তো এতক্ষণ ধরে শিখলাম যে ক্রয় মূল্যের উপর সবসময় লাভ ক্ষতি হয়। তার মানে 400-তে লাভ হবে 100, 400-তে 100 মানে 4/1 মানে 25%। এইভাবে বুঝতেছেন না, লিখে লিখে কাটাকাটি করে সুন্দর করে দেখা দিতে হবে। কমেন্টগুলো একটু বিস্তারিত করেন, কোনটা নো বলতেছেন কোনটা ইয়েস বলতেছেন, আমি তো নিজে বুঝতে কনফিউজ হয়ে যাচ্ছি, কারণ কমেন্টগুলো আসতেছে 5-10 সেকেন্ড পরে তো। আচ্ছা, তাহলে এই 12 নম্বর প্রশ্নটা আপনারা পারবেন না, দেখেন তো এটা অ্যান্সার কত 12 নম্বরের। হ্যাঁ, এবং মুখে মুখে পারবেন কিনা বলেন। যে 50 টাকায় ক্রয় করে 56 টাকা বিক্রি করা হলো, এতে শতকরা কত লাভ হলো। 50-এ লাভ 6, 50-এ 6 হলে 50-এর ডাবল 100, 6-এর ডাবল 12, তাহলে 100-তে হয়ে যাবে 12। সব অঙ্কই ভাবে হবে না, কিন্তু যেগুলো মিলাই দেওয়া আছে সেগুলো হবে, এবং অধিকাংশ অঙ্ক মিলাই মিলাই দেওয়া থাকে। আচ্ছা, 13 নম্বরটা দেখেন, দশমিক আছে, একটু প্যাচ, কিন্তু কাহিনী একই। একজন দোকানদার একটা দিয়া সলাই বক্স 1.50 টাকায় ক্রয় করে 2 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তাহলে 1.50 টাকায় বিক্রি করলো, 2 টাকায় বিক্রি করলো, ওটা কিনলো আর এটা বিক্রি করলো, তাহলে লাভ হলো কত, 1.5 টাকায় কিনে 2 টাকায় বিক্রি, মানে 50 পয়সা লাভ। 50 পয়সাটা 1.5 টাকার তুলনায় কত অংশ, এটা এই অংশটা যদি শতকরা প্রথম ক্লাসটা না করেন কেউ বুঝবেন না। শতকরা প্রথম ক্লাসে সুন্দরভাবে আমরা দেখা দিচ্ছি, এই জন্য শতকরা ক্লাসটা অবশ্যই করবেন। 1.50 টাকায় 50 পয়সা লাভ, এটা হচ্ছে 3/1 3/1 হলে ফ্রাকশনে পার্সেন্টেজে 33.33% হয়। তাহলে 13 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, ঠিক আছে না। আচ্ছা, ওকে, ফ্রাকশন আকারে চিন্তা করলে মুখে মুখে হয়ে যাবে। 14 নম্বর কি বলছে, একটা পেন্সিল 1.25 টাকায় কিনে 1.30 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। এইখানে কিন্তু 5 পয়সা লাভ, 50 পয়সা লাভ কিন্তু না। এখানে কিন্তু দশমিকের উল্টা পাল্টা করলে হবে না, কিন্তু 1.30 টাকা থেকে 1.25 টাকা মানে 0.05। এইখানে যদি কেউ বিয়োগ করার সময় 0.5 লেখেন, এই ভুলটা কিন্তু লাইফে আপনার অনেকবার হতে পারে। আপনি 1 পয়সা আর যদি 10 পয়সার ডিফারেন্স না বুঝেন, তাহলে 0.1 আর 0.01 আপনার কাছে একই মনে হবে। কেউ যদি আপনার রেজাল্ট যদি হয় 4.1 আর আরেকজনের রেজাল্ট যদি হয় 4.01, দুটা কি এক জিনিস? সূক্ষ্ম সূক্ষ্ম অনেক ছোট হিসাব, বিশেষ করে সোনার হিসাব করার সময় দেখবেন, ঠিক আছে, একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম হিসাব হয়। তো ব্যাপার হচ্ছে আপনার লাইফে অনেক জায়গায় এই কনফিউশনটা তৈরি হবে। হ্যাঁ, যে এই 0.05 আর 0.5, তাহলে দেখেন তো এইটার থেকেও আর 0.005 আরো ছোট, এগুলো আমরা দশমিক অধ্যায় শিখছি, ঠিক আছে। তো এটা মাথায় রাখবেন। তাহলে এখানে এটা ভুল হবে কেন, কারণ এখানে 0.05 হবে, ঠিক আছে। তাহলে 0.5 যদি হয়, তাহলে অ্যান্সারটা কি হবে, তাহলে 1 টাকা 25 পয়সায় 0.05, তখন দশমিক দশমিক তুলে দিলে দুইটা দশমিকের পর সমান সংখ্যা আছে, তাহলে এটা 5, 125-এ 5 মানে 5-25-এ 100, এটা হচ্ছে 4%। নর্মাল যদি এটা শুধু 5 নেন তাহলে কিন্তু 40% হয়ে যাবে। অপশনে যদি ওইটাও দেয় তাহলে কনফিউশনে পড়ে যাবেন। 4% হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, 15 নম্বর কি বলছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। 44তম বিসিএস প্রিলিতে আসার পরে এই প্রশ্নটা কয়েকটা পরীক্ষা আসে। যে কোনো প্রশ্ন বিসিএস একবার আসলে দেখবেন অনেকগুলো পরীক্ষার পরে রিপিট আসে, ঠিক আছে। যারা প্রশ্ন করে ওরা বিসিএস এর প্রশ্নগুলো নিয়ে সামনে রাখে প্রশ্ন করে, এই জন্য কমন দেয় অনেক জায়গায়। তো একটু সিরিয়াস মোডে দিবেন। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। ক্রয় মূল্যটাই দ্বিগুণ, আবার দ্বিগুণ করতে চায় যদি আবার এক্স আর 2x হিসাব করতে চায়, এইটা সিপি এটা এসপি ধরেন, তাহলে তো লাভ হবে। কিন্তু এখানে ভাষাটা কি বলতেছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে, তার মানে এই কস্ট প্রাইসটাই 2 টাকা,
এক্স আকারে ধরতে পারেন, টাকা আকারে ধরতে পারেন, আর বিক্রয় মূল্যটা 1 টাকা। তাহলে ক্ষতি কয় টাকা? ক্ষতি হচ্ছে 1 টাকা। কয় টাকায় ক্ষতি? 1 টাকা। 2 টাকায় ক্ষতি 1 টাকা, কারণ এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস। 2 টাকা 1 টাকা মানে অর্ধেক, অর্ধেক মানে হচ্ছে 50%। 50% কি? 50% হচ্ছে ক্ষতি। তাহলে 15 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। এগুলো ছোট ছোট প্রশ্ন। আমরা 2 নম্বর পদ্ধতিটা শেষ করব, ক্ষতির হার বের করা। লাভের হার বের করার সাথে ক্ষতির হার বের করার কি সমস্যা আছে দেখেন, যে এখানে একটি দ্রব্য 25 টাকায় ক্রয় করে 20 টাকায় বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে। এখানেও বোঝা যাচ্ছে যে 5 টাকা ক্ষতি, এবং এখানে ক্রয় মূল্য দেওয়া থাকার কারণে সুবিধা হচ্ছে 25-এ 5। 25-এ 5 মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ। 5 ভাগের 1 ভাগ মানে ডাইরেক্ট 20%। ঠিক আছে, তাহলে 16 নম্বরের প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। ব্যতিক্রম কিছু জিনিস আছে, আমরা ধাপে ধাপে দেখব। একটা দ্রব্য 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত? এই প্রশ্নটাতে শিখে রাখেন যে এইখানে অনেকে মিস্টেক করে 380-তে 20 দিতে পারেন, যেটা কনফিডেন্টলি ভুল উত্তর। এই মিস্টেক করা যাবে না। এইটার জন্য এতক্ষণ ধরে এতগুলো কথা বলে আসলাম, যে 380 টাকায় তো বিক্রয় করছে, তাহলে তার ইনভেস্টটা কত আমি জানি না, এটা কমও হইতে পারে, বেশিও হইতে পারে। আবার যখন বলছে 20 টাকা ক্ষতি হলো, তাহলে আমি ক্ষতি যেহেতু হয়েছে, তাহলে অবশ্যই তার ইনভেস্টমেন্টটা আরো বেশি ছিল, কত ছিল জানি না। কিন্তু এই 20 টাকা ক্ষতি দেখে বুঝতেছি যে এই ক্ষতিটা যদি এখানে লাগাই দিতাম, তার ক্ষতি যদি না হইতো, তাহলে সে 400 টাকা ইনভেস্ট করছে, এটা বোঝা যেত। তাহলে এই 380-তে 20 এটা তো বলা যাবে না, কারণ তার তো ইনভেস্টমেন্ট 380 টাকা না, তার ইনভেস্টমেন্ট হচ্ছে 400 টাকা। 400টা পাইলাম কোথায়? 380-র সঙ্গে 20 যোগ করে। কেন 20 যোগ করলাম? ক্ষতি হয়েছে এই জন্য 20 যোগ করলাম। 400-তে ক্ষতি কত? ক্ষতি তো ঠিক থাকবে 20। 380-তেও ভুল বললো 20, 480-তেও 20, 400-তেও 20, কিন্তু আসলে সঠিক হচ্ছে 400-তে 20। 400-তে 20 হলে 100-তে কত? 2 শূন্য 2 শূন্য কাটা, 4 দিয়ে 20-কে কাটাকাটি করলে 5%। তাহলে 17 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 5%। ঠিক আছে, আচ্ছা। একটা দ্রব্য 200 টাকায় ক্রয় করে 180 টাকায় বিক্রি করলে শতকরা কত ক্ষতি? 200-তে 20 ক্ষতি, 180-তে 20 না। 200-তে 20 ক্ষতি মানে 10 ভাগের 1 ভাগ মানে 10%। একটু ভিন্ন লেজুর লাগানো অঙ্ক। ওকে, আসি। একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ মাছ 1600 টাকায় কিনে প্রতি হালি আর প্রতিটি 350 টাকায় বিক্রি করলেন, তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই অঙ্কটা 2 ভাবে করা যাবে। খুব একটা ইম্পর্টেন্ট কথা বলি, এটা আপনার লাইফ টাইম কাজে লাগবে। ধরেন আমি একটা ব্যবসায় কলমের ব্যবসা করি, সিরিয়াসলি খেয়াল করেন, কলমের ব্যবসা করি। কলমে আমি আমার লাভের টার্গেট ঠিক করছি যে আমি 10% লাভে সব কলম বিক্রি করব। তাহলে আমি একটা কলম বিক্রি করবো, এটাতে 10% লাভ। আমি 2টা কলম বিক্রি করবো, এটাতে 10% লাভ। আমি 3টা কলম বিক্রি করবো, ওটাতে 10% লাভ। আমি 300টা কলম বিক্রি করবো, ওই সবগুলা মিলে হিসাব করলে 10% লাভ। আমি 3 লাখ কলম বিক্রি করবো, তারপর 10% লাভ। এখন আসি, হিসাব করার সময় আমি যখন টার্গেট সেট করব, তখন কিন্তু আমি একটা কলম নিয়ে হিসাব করব, তারপরে যত ইউনিট হবে তত ইউনিট ওটার সাথে লাগাই দিব। তাহলে পৃথিবীতে যত হিসাব হয়, সিরিয়াসলি খেয়াল করেন, কেউ 1 লাখ পিস মোটরসাইকেল উৎপাদন করে 1 লাখ পিসের হিসাব আলাদা করে করে না, একটা ইন্ডিভিজুয়াল হিসাব করে, ওইটার উপর তারপরে ইউনিট গুলো গুণ করে দেয়। এইরকম করে যত পণ্য আপনি কিনেন সবগুলো এইভাবে হিসাব হয়। পুরোটা ধরে হিসাব করা যাবে, কিন্তু একটা ধরে হিসাব করলে হিসাবটা সহজে বাইর হবে। ঠিক আছে, তাহলে আমি এই অঙ্কটা 2 ভাবে করতে পারি। একটা হচ্ছে কি, যে 1 হালি যদি 1600 টাকায় কিনে, তাহলে 4টার ক্রয় মূল্য হচ্ছে 1600 টাকা। একটার ক্রয় মূল্য হচ্ছে 4 দ্বারা ভাগ করলে 400 টাকা। 400 টাকায় কিনে 350 টাকা বিক্রি করলে কি ক্ষতি? দেখে বোঝা যাচ্ছে ক্ষতি। কত ক্ষতি? 400 টাকায় কিনে 350 টাকায় বিক্রি করায় 50 টাকা ক্ষতি। ক্ষতির পার্সেন্টেজ কত? ক্ষতির পার্সেন্টেজ হচ্ছে 400-তে 50, 100-তে কত? 0 0 কাটা, 4 দিয়ে 50-কে ভাগ করলে 12.5%। তাহলে 12.5% হচ্ছে ক্ষতি। 19 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। এটা কি করলাম? এটা একটা ইলিশের দাম হিসাব করে ক্যালকুলেশন করলাম। এখন যদি 20টা ইলিশ বিক্রি করি, তাহলে কি একটা ইলিশের লস পোষায় 20টা ইলিশের কারণে লাভ হবে? না। এইটাই এতক্ষণ ধরে বললাম যে আপনি একটা ইলিশে হিসাব করলে যা আসবে, 20টা ইলিশে হিসাব করলে তাই আসবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন আসি, যদি আমি এই 4টার দাম 1600 টাকা, ঠিক আছে, আমি একটা বিক্রি করলাম 350 টাকায়, তাহলে 4টা বিক্রি করলাম কত টাকায়? 350 গুণন 4 সমান সমান 1400। তাহলে ক্ষতি কত? ক্ষতি হচ্ছে 1600 মাইনাস 1400 সমান সমান 200। তাহলে ক্ষতির পার্সেন্টেজ কত? 1600-তে ক্ষতি 200, 100-তে ক্ষতি কত? দেখেন, ডাবল শূন্য ডাবল শূন্য কাটা, 2 দিয়ে 16 কাটলে 8,
8 দিয়ে 100 ভাগ করলেও 12.5%ই হয়। তার মানে আপনি যদি সবগুলো ইলিশের উপর হিসাব করেন তাহলে যে পার্সেন্টেজ আসবে, একটা ইলিশের উপর হিসাব করলে একই পার্সেন্টেজ আসবে। এই কথাটা সংখ্যা জাতীয় প্রশ্নগুলোতে আপনাদের সিরিয়াসলি কাজে লাগবে। ধরতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। ঠিক আছে, আমরা 23 নম্বর পর্যন্ত করে আজকে শেষ করব। 19 নম্বর প্রশ্নটা সহজ, সবাই পারবেন, কিন্তু দুইটা যে আইডিয়া দিলাম, মানে দুই ভাবে যে করা যায় এই স্টাইলটা, এবং এখান থেকে যে একটা কনসেপচুয়াল কথা বললাম, এইটা হচ্ছে আপনার টার্নিং পয়েন্ট। এইটা মনে রাখলে আপনার বাকিগুলো ভুলে গেলে সমস্যা নাই। এবং বাস্তব জীবনের সাথে রিলেট করে দিলাম কিন্তু, যে আপনি একটা বাল্ব কিনে আনে একটা দোকানদার বিক্রি করেন 50 টাকায়, কিনে আনে 53 টাকায় বিক্রি করেন। একটা দুধ বিক্রেতা আমাদের কাছ থেকে একজন গোয়াল 52 টাকা লিটারে দুধ কিনে 60 টাকা লিটারে বিক্রি করে, পার লিটারে সে 8 টাকা করে লাভ করে। এটা স্টিল নাও চলতেছে। তা সেই আমাদের এই 8 টাকা করে সে লাভ করে, তাহলে সে 1 কেজিতে 8 টাকা লাভ করে, 100 কেজিতে 800 টাকা লাভ করবে। ঠিক আছে, 1000 কেজিতে 8000 টাকা লাভ করবে। এক মাসে সে এইভাবে হিসাব করবে। সোজা হিসাব, কিন্তু ওর কাছে ক্যালকুলেটরও নাই, ও অন্য অত খাতা কলমের হিসাবও জানে না। তো এই যে ইউনিট ধরে ধরে যে হিসাবটা, এখন আসি, এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করা হয় তাহলে 1 লিটারের পার্সেন্টেজটা যা আসবে, 100 লিটারের পার্সেন্টেজটা যা আসবে, 1000 লিটারের পার্সেন্টেজও তাই আসবে। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। ঠিক আছে, অনেকে মাথায় আসতে পারে যে বেশি বেশি দুধের হিসাব করলে মনে হয় বেশি লাভ হবে, না, পার্সেন্টেজের হিসাবটা সেম আসবে। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। এই যে কথাটা বললাম এটা খুবই ইম্পর্টেন্ট। লাভ ক্ষতির সামনের অনেক অঙ্কে আমি এই কথাটা বলবো আপনাদেরকে, এবং আপনি বাস্তব জীবনে এই অঙ্কটা অনেকবার কাজে লাগাইতে পারবেন, কিন্তু আবার হজবরল করে ফেলতে পারেন। মনে হবে যে কি একটা বিক্রি করে লস হচ্ছে, তার 5টা বিক্রি করলে তো লাভ হবে না, 5টা বিক্রি, কারণ অঙ্কের হিসাব তো পাটিগণিতের স্টাইলে যায়, সরলীকরণ। তো 21 নম্বর বলছে, এক ব্যক্তি 900 টাকা একটা জিনিস ক্রয় করে 4 মাস পরে 963 টাকা বিক্রি করলে তার বার্ষিক শতকরা লাভ কত? নর্মালি লাভ ক্ষতির অঙ্কগুলোতে টাইম কাউন্ট হয় না, মানে আপনি একদিন পরে বিক্রি করেন আর 100 দিন পরে বিক্রি করেন, কারণ এটা সুদ কষার অঙ্ক না তো। কিন্তু কখনো যদি সুদ কষার মতো করে টাইম ভ্যালুটা বলে দেয়, তখন টাইম ধরে হিসাবটা দেখাই দিতে হয়। কিরকম? এক ব্যক্তি 900 টাকা একটা জিনিস ক্রয় করে 4 মাস পরে 963 টাকায় বিক্রি করলে তার বার্ষিক শতকরা লাভ কত হলো? তাহলে দেখেন, 900 টাকায় কিনে 963 টাকায় বিক্রি, তার মানে কত টাকা? তাহলে লাভ হচ্ছে কত টাকা? লাভ হচ্ছে 63 টাকা। ঠিক আছে, তাহলে 900 টাকায় যদি 63 টাকা লাভ হয়, 100 টাকা লাভ হবে কত টাকা? এখানে 0 0 কাটা, 9 দিয়ে 63 কে ভাগ করলে 7%। তাহলে দেখেন এই 7%, এইটা আমরা বলতে পারতেছি, বাট এটা তো লাভ হচ্ছে 4 মাস। তাহলে 4 মাস 7% হলে 1 মাসে হবে কম, আর 12 মাসে হবে বেশি। তাহলে এতে 3 7 21%। এটা না লিখে যদি মুখে মুখে করতে চান, 4 মাসের থেকে 12 মাস হচ্ছে 3 গুণ বেশি, তাহলে পার্সেন্টেজটাও 3 গুণ বেশি হয়ে যাবে 21%। এখানে টাইম উল্লেখ করে দেওয়া আছে, এই জন্য এইভাবে হিসাব করলাম। নর্মালি যদি আসতো, কোনো টাইম টেমের কথা না থাকতো, তাহলে নর্মালি 7% অ্যান্সার চলে আসতো। এখন আসি, এইখানে আর একটা খেলা খেলা যায়, সেটা হচ্ছে যে লাভ 4 মাসে 63, 1 মাসে এত, 12 মাসে এত। তাহলে এই যে 3, এই যে 3 দিয়ে গুণ করলে 3 3 9, 3 6 18, এই যে 189 টাকা আসলো না, এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে 9 মাসে 189 টাকা, সরি 900 টাকা 189 টাকা লাভ। 100 টাকায় কত টাকা? 2 0 2 0 কাটা, 9 দিয়ে 189 কে ভাগ করলে 2 আর 1 21%। এখন দেখেন, আমরা শুরুতে যখন 900 ধরে হিসাব করে 7% আনলাম, ওটাকে 3 গুণ করা কিন্তু সহজ। এইখানে আবার আগে টাকাটাকে 3 গুণ করে হিসাবটাকে বড় করে করলাম, এটাও বেশি জটিল না, বাট নর্মালি আমরা একটা ইউনিট ধরে হিসাব করব, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, ওকে, 1000 টাকা 6 মাসে লাভ হয় 65 টাকা, লাভের শতকরা বার্ষিক হার কত? এটা ব্যাপার না। 23 নম্বর অঙ্ক করার মাধ্যমে আজকের ক্লাস ক্লোজ। 3 নম্বর পদ্ধতি থেকে আমরা আগামী ক্লাসে শুরু করব। তাহলে 23 নম্বর অঙ্ক কি বলছে? ক একটা জিনিস ক্ষয়ের নিকট 20% লাভে বিক্রয় করে, খ জিনিসটি গ এর নিকট কয়ের ক্রয় মূল্যে বিক্রি করে, ক্ষয়ের শতকরা কত ক্ষতি হয়? দেখেন তো এই অঙ্কটা আগের অঙ্কটার সাথে মিল আছে কিনা, একটু বা চেঞ্জ আছে কিনা। স্যার আমি এখন নিয়মিত পারবো। ওকে, আপনার চেষ্টা করলে কিন্তু অনেক ভালো করতে পারবেন, বুঝছেন। আমি
হয়তো একটু কড়াকড়ি কথা বলতেছি, বাট কেউ যদি একটু সিরিয়াস মুডে আমার কথাগুলো নেন এবং সিরিয়াসলি পড়ালেখা করেন, সময় দেন, তাহলে না হয় তো কিছু নাই, এত সোজা জিনিস হবে না কেন। তাহলে ক একটা জিনিস ক্ষয় নিকট, যখন এরকম কখন নাম থাকবে না তখন একটু নামগুলো লিখে ফেলবেন, নাহলে উল্টা পাল্টা লাগে। হ্যাঁ, ক ক্ষয়ের নিকট 20% লাভে বিক্রি করে, তার মানে ক কিনলো 100 টাকায়, ক্ষয়ের কাছে বিক্রি করলো 120 টাকায়। এবার কি হলো, খ জিনিসটি গয়ের নিকট, তাহলে খ জিনিসটি গয়ের নিকট কি হলো, কয়ের ক্রয় মূল্যে বিক্রি করে। কয়ের ক্রয় মূল্য কত ধরছি, 100 টাকা। এটা কি প্রশ্ন দেওয়া আছে? নাই। তাহলে আমরা 100 ধরলাম কেন? 100 ধরলাম এই 20%টাকে হিসাবটা সহজ করার জন্য। তাহলে একে যদি 100 ধরলাম, তাহলে খ এখন গয়ের কাছে বিক্রি করলো আবার 100 টাকায়। কারণ কি, কারণ কয়ের ক্রয় মূল্যে বিক্রি করে, মানে গয়ের কাছে যে বিক্রি করলো খ, ওইটা 100 টাকায়। তাহলে দেখেন এইখানে কি হচ্ছে, এইখানে হচ্ছে পজিটিভ 20 টাকা লাভ, আর এই লাভটা হচ্ছে 100%-এর উপর হিসাব হচ্ছে, এই জন্য ডাইরেক্ট 20% বলা যাচ্ছে। শতকরার আইডিয়া গুলো কিভাবে কাজে লাগে দেখেন, এইখানে হচ্ছে ডিফারেন্স 20, কিন্তু এখানে ডিফারেন্সটা মাইনাস হচ্ছে। কেন মাইনাস হচ্ছে? কারণ 120 টাকার জিনিসটা 100 টাকা বিক্রি করছে, 20 টাকা ক্ষতি। কিন্তু এইখানে 20% বলা যাবে না। এই জিনিসটা আমরা শতকরাতে, শতকরা কম বেশিতে খুব সুন্দর করে শিখছিলাম, যে একটা জিনিস 100 থেকে 120 যখন হয়ে গেল, তখন 100 থেকে 20 বাড়লো। কিন্তু যখন 120 থেকে আবার ফিরে আসে 100-তে চলে আসলো, তখন কিন্তু 20% বলা যাবে না, কারণ এটা 100-তে 20 না, এবার 120-এ 20। 120-এ যখন 20 হবে, তখন এটা হয়ে যাবে 6 ভাগের 1 ভাগ। 6 ভাগের 1 ভাগ মানে হচ্ছে পার্সেন্টেজে কনভার্ট করলে 16 সমস্ত 3/2%, বা 16.63%। ঠিক আছে, এটা ক আনসার। 120-এ 20 ক্ষতি, এটা বুঝতে পারলে আশা করি ক্লিয়ার। ঠিক আছে, ওকে। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, 120-এ 20 ক্ষতি, এটা বুঝলে হয়ে যাবে, এবং ভুল হওয়া জায়গাগুলো দেখা দিলাম। আচ্ছা, আজকে খুব আমরা বেসিক লেভেলের ক্লাসগুলো করলাম, আস্তে আস্তে ধাপে ধাপে আমাদের এই টপিকে অনেক বেশি ভেরিয়েশন আছে। তবে আপনারা শতকরা আগামীকালকে পরীক্ষার প্রস্তুতি নেন, পরীক্ষা ভালো মন্দ যাই হয় হোক, আপনার শতকরাটা মোটামুটি কাজে লাগবে, ওইটা তখন আপনি লাখ দিতে কাজে লাগাইতে পারবেন। ঠিক আছে না?